এখানটাতেই থাকবেন হচ্ছে নৃসিংহদেব। আজকে গীতা জয়ন্তীর দিনে কিন্তু মানুষজনের ভিড় অতিরিক্ত। এখন এখানে মন্দির সম্বন্ধে বলছে, এই মন্দির স্থাপনের পিছনের ইতিহাস। আর এই যে গোল্ডেনটা দেখছি এটা কিন্তু সম্পূর্ণটা আমি একটা দিক দিয়ে আসছে মানুষ, আর একটা দিক দিয়ে যাচ্ছে। ওপর থেকে নিচেটা কতটা সুন্দর লাগে দেখো। বলছি এখানে যে পাথরগুলো ব্যবহার করা হচ্ছে মন্দিরে, প্রত্যেকটা কালার গুণমান এক একটা দেশ থেকে আনা হয়েছে। যে দেশে যে পাথরটার বিশেষত্ব আছে সেই পাথরটাকে এখানে ব্যবহার করা হচ্ছে। এদিকে সমস্ত প্যারিস প্লাস্টারের যেসব কাজগুলো আছে সেই সব কাজ কিন্তু এখন পর্যন্ত রানিং আছে। দুদিকে দেখা যাচ্ছে জয় বিজয়, স্বর্গের দ্বারপাল দুজন দাঁড়িয়ে আছে, এখন ঢেকে রেখেছে, মূর্তিগুলো তৈরি হয়ে গেছে। ওখানে এক প্রভুজি তিনি কিন্তু সম্পূর্ণটা ডেসক্রাইব করছে যে কিভাবে কি সৃষ্টি, কবে এটা তৈরি কমপ্লিট হবে সেই অনুযায়ী। বহু মানুষ এখন হেঁটে যাচ্ছে তারা এই বড় মন্দিরটা দেখবে বলে। তবে এটাতে ঢুকতে গেলে একটা চার্জ লাগে, সেটা হচ্ছে 50 টাকা জন প্রতি। তো আজকে এই গীতা জয়ন্তীতে এসেছে অনেকেই, তবে অনেকে টিকিট কাটবে অনেকে টিকিট কাটবে না, সে বিষয়ে আমার বিশেষ কোনো বক্তব্য নেই। তবে আমরা তো কাটছি না, এটা কনফার্ম। আজকে গীতা জয়ন্তীর দিনে কিন্তু মানুষজনের ভিড় অতিরিক্ত, সবাই লাইন দিয়েছে। এখানে কিন্তু অ্যারো দেয়া আছে কোথায় গেলে কি দেখতে পাওয়া যাবে। চৈতন্য ভবন, বংশী ভবন, ঈশ্বরদান ভবন, বিশুদ্ধ পানীয় জল, সর্বত্র কিন্তু অ্যারো দেওয়া আছে কোথায় কি আছে না আছে। তো এখন কিন্তু লাইন দিয়ে সবাই লাইন দিয়েছে, বে লাইনে কেউ নেই, লাইন দিয়ে যাবে এই বড় ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করবে। ভেতরে প্রবেশ করার অভিজ্ঞতা আগে একবার আছে, এখন আরেকবার যাচ্ছে। লাইনটা দেখো কত দূর অব্দি গেছে। এখন এখানে মন্দির সম্বন্ধে বলছে, এই মন্দির স্থাপনের পিছনের ইতিহাস, এর পিছনে কত বছর ধরে মানুষের পরিশ্রম এবং কেন এই সময়গুলোতে খোলা হয়, যাবতীয় তথ্য জানানো হচ্ছে। একজন প্রভু তিনি বলছেন মাইকে মুখ লাগিয়ে। সেই ভবিষ্যবাণী পুরা করার জন্য প্রভুপাদ মহারাজ 1972 সালে এই ভজনগুলি আরম্ভ করলো। এটা হচ্ছে ইস্কন প্রথম মন্দির। কোনটা? ভজন কুটির। প্রথম বর্ষে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 1972 সালে মাত্র 70 ডিওডি, কত 70 ভক্ত আসছিল। পরম পূজা লোকনাথ স্বয়ং মহারাজ জিজ্ঞাসা করে, তো সেই 72 সালে আসেনি মহারাজ, তো গিরিরাজ মহারাজ ছিল। গিরিরাজ মহারাজকে বললো কত ভক্ত ছিল, বলছে অনেক ভক্ত, কিন্তু কত ছিল তখন? 70 ভক্ত অনেক। আমার গ্রামে যখন নাম হটা আরম্ভ হয়, প্রোগ্রাম গীতা কোষ হয়, যে 10 জন আসে, বাবা হাউসফুল নাকি 10-20 জন আসে, বাবা হাউসফুল। এখন যখন পুরো সাগর মতো হয়ে যায় তখন বলে 10 ফুল কে কিছু না নাকি, সেই মতো তখন প্রথমবার ইংরেজি লোক, তখন নাম হলো বিদেশি, এটা হচ্ছে সাহেব মঠ। কারণ প্রথমবার সাহেব লোক, বিদেশি লোক এখানে আসি জমাট করলো, ভক্ত সুন্দর এক ছোট ভজন করে আরম্ভ হলো। এই আমার জন্নিবাস প্রভু, পঙ্কজাং প্রভু ওইখান দিন থাকে প্রথম পূজারী। 1972 মানে 72 মসিয়া থাকে, সালে থাকে পূজারী সেবা করে। ভাগ্য করে কি করেছিলেন তো এখনো ঠিক ভেতরে করবেন, ভেতরে করবেন। এত যে সূক্ষ্ম কাজ, এগুলোই হচ্ছে দেখা। ভেতরে গেলে এখনো হয়তো দেখতে পারবে। এখন এই যে রাস্তা হচ্ছে
যাচ্ছে এই রাস্তা সেম কিন্তু ডান দিকে আরেকটা আছে। এই টার্ন নেওয়ার পর আমরা মোটামুটি ওপরের দিকে পৌঁছাতে পারবো। আর এই যে লম্বা রাস্তাটা, এটা কিন্তু সিঁড়ি এখনো পর্যন্ত করা নেই। সিঁড়ি করার পর মোটামুটি মানুষ আরো ভালোভাবে যেতে পারবে। একটা দিক দিয়ে আসছে মানুষ, আরেকটা দিক দিয়ে যাচ্ছে। তো এই রাস্তা ধরে মোটামুটি আমরা একতলার উপরে উঠলাম আর কি। ওপর থেকে নিচেটা কতটা সুন্দর লাগে দেখো। এই হচ্ছে চক্র ভবন, ওখানে নাম সংকীর্তন হয়, দূরে দেখতে পাওয়া যাচ্ছে। এটা বলবে, বলছি এখানে যে পাথরগুলো ব্যবহার করা হচ্ছে মন্দিরে, প্রত্যেকটা কালার গুণমান একটা দেশ থেকে আনা হয়েছে। যে দেশে যে পাথরটার বিশেষত্ব আছে সেই পাথরটাকে এখানে ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করার সময় তার লংজিভিটির দিকে সবসময় লক্ষ্য রাখা হয়েছে, যে পাথরটার লংজিভিটি কত বেশি। পৃথিবীব্যাপী খোঁজ করে এই পাথরগুলো কালেকশন করা হয়েছে। আমরা আছি দূরের ওই যে দেখা যাচ্ছে গীতা ভবন, ওইটাতে আমরা আছি। এখন সময় হয়েছে এর ভেতরটা প্রবেশ করার। এখানটাতে কিন্তু লেখা আছে ড্রাগ ফ্রি ওয়ার্ক প্লেস, নো ড্রাগস, নো অ্যালকোহল, নো টোব্যাকো। এদিকে সমস্ত প্যারিস প্লাস্টারের যেসব কাজগুলো আছে সেই সব কাজ কিন্তু এখনো পর্যন্ত রানিং আছে। এটা কমপ্লিট হতে এখনো বহু দেরি আছে, বহু দেরি। তার সত্ত্বেও এখন এটাকে খুলে দিয়েছে। টিকিট করা আছে যদিও, টিকিট কেটে তবে মানুষ ভেতরে প্রবেশ করতে পারবে। এটা শীতকাল, কিন্তু এর ভেতরটা মানে কাঁপিয়ে দেবে এই শীতকালের মধ্যে যদি ভেতরে আসা হয়। আগের বারে যখন এসেছিলাম এতটা কিন্তু কাজ এগোয়নি, কিন্তু এবারে এসে অনেকটা কাজ এগোচ্ছে। এটা দেখালাম তোমাদের মন্দিরের বাঁ দিকটা। সিলিং হচ্ছে এত সুন্দর হোয়াইট কালারের গোল্ডেন স্ট্রাইপ করা আছে। এইটা হচ্ছে এবার যে মেন এন্ট্রান্স বা ঠাকুর যেখানটাতে বসবে, এটা হচ্ছে ঠিক সেই জায়গাটা। আর এই যে গোল্ডেনটা দেখছো, এটা কিন্তু সম্পূর্ণটা আমি ঠিক শিওর নয়, তবে এটা গোল্ডের ওপরেই কাজ করা, বাট আমি ঠিক শিওর নয়, এটা আমায় জেনে বলতে হবে। আর এখানটাতেই থাকবেন হচ্ছে নৃসিংহদেব। এই ইসকন প্রতিষ্ঠা হওয়ার পিছনে প্রধান কারণ ছিল হচ্ছে সনাতন ভক্তি ধর্মের ভক্তিমার্গ বিশ্বব্যাপী প্রচার করা এবং মানুষের আধ্যাত্মিক উন্নতি করার সাধনে সাহায্য করার জন্য এই ইসকন মন্দিরের মূল উদ্দেশ্য ছিল। জিনিস এটা গোল্ডেন নয়, আমি যেটা দেখছিলাম গোল্ডেন নয়, এটা খুঁটলেই উঠে যাচ্ছে, গোল্ডেন নয়। যতই হোক বাঙালি তো একটু খুঁটিনাটি একটু দেখতে ভালো লাগে আর কি। মনে প্রথমত ভাবছিলাম যে সোনার, কিন্তু সোনার নয়। সোনার হলে এতটা মানে কি হলো ইরেসপন্সিবল থাকতো না, হয়তো আর একটু বেশি সিকিউরিটি থাকতো। নৃসিংহদেবের এই হলো মন্দির। নৃসিংহদেবের জায়গাটা দেখানোর পর এবার দেখা হবে যেখানটাতে সবাই যাচ্ছে সেই জায়গাটাতে। এই হলো সেই বিশাল জায়গা যেটা হচ্ছে প্রবেশ পথ। এই হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে মানুষজন সবাই প্রবেশ করবে মন্দিরের। আর প্রবেশ করেই কিন্তু দেখতে পাবে সরাসরি তিনটে দেবতার মন্দির, যেখানে কোন ঠাকুর থাকবে। এটার মধ্যে এই তিনটের মধ্যে কোন ঠাকুর থাকবে? এই তিনটে ওখানে যে ঠাকুরগুলো আছে এখন পুরোনো মন্দিরে
সব এখানে প্রতিস্থাপন করা হবে। যেগুলো যা আছে অষ্টসখী, রাধা মাধব, পঞ্চতত্ত্ব যে ঠাকুরগুলো আছে সব এইটাকে স্বর্গের সাথে তুলনা করা হচ্ছে। এইটাই মূল দরজা হবে। এই যে দরজার দুদিকে দেখা যাচ্ছে জয় বিজয়, স্বর্গের দ্বারপাল দুজন দাঁড়িয়ে আছে, এখন ঢেকে রেখেছে, মূর্তিগুলো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওখানে যেরকম নৃসিংহ দেবের মন্দির আছে, সামনে নৃসিংহ দেবের মন্দিরটা আমরা দেখে নিলাম। এখানে রাধা মাধব ছাড়াও গুরুবরণ করার জন্য একটা জায়গা আছে, সেখানে থাকবেন। ওই মন্দিরে যা আছে সেই কিছুগুলোই সেম। যেরকম মানুষ যদি নতুন বাড়ি করে, মানুষগুলো চেঞ্জ হয় না, বাড়িটা চেঞ্জ হয়, সেই রকম ওখানে বিগ্রহগুলো চেঞ্জ হবে না, বিগ্রহ সব এখানে আসবে। বিগ্রহের জন্যই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। কত সুন্দরভাবে সুসজ্জিত দেখো, এখনো এটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরো বেশি ভালো লাগে। ওখানে এক প্রভুজি, তিনি কিন্তু সম্পূর্ণটা ডেসক্রাইব করছে যে কিভাবে কি সৃষ্টি, কবে এটা তৈরি কমপ্লিট হবে সেই অনুযায়ী। এই নিয়ে কথাবার্তা হচ্ছে, অনেক মানুষের যারা ভক্ত আছে তারা এখানে অলরেডি বসে পড়েছেন এবং কথা শুনবেন। এই হলো সেই বিশাল প্রবেশদ্বার, এখান দিয়ে কিন্তু মানুষে প্রবেশ করতে পারবে। অসাধারণ, এটা যে কত ফুট লম্বা আমার আয়ত্তের বাইরে বলছি। আর উপরটাতে দেখবে একটা মৌমাছি, কত সুন্দর মৌমাছি চাক করেছে। আর এই হলো মেন সিঁড়ি, এই সিঁড়ি থেকে কিন্তু মানুষজন উঠে আসবে এবং এই মন্দির দর্শন করবে। এই মন্দিরের সাথে অ্যাটাচমেন্টেই কিন্তু আছে সূর্যোদয় মন্দির। কতটা হচ্ছে কিন্তু এটা কাছে মনে হলেও এটা যথেষ্ট দূর, এর দূরত্ব কিন্তু অনেকটা। পজিশনটা যদি দেখায়, এই বিশাল বড় ইস্কন মন্দিরের যে প্রবেশদ্বার, সেইখান থেকে কিন্তু এই সূর্যোদয় মন্দির সরাসরি দেখতে পাওয়া যায়। এইবার এই মন্দিরের বিশেষত্ব তোমাদের কিছু তথ্য আমি তুলে ধরতে চাই। সেটা হচ্ছে মায়াপুরে অবস্থিত শ্রীধাম মায়াপুর বৃন্দাবন ইস্কন মন্দির বিশ্বের সবচেয়ে অন্যতম বৃহৎ হিন্দু ধর্মীয় কমপ্লেক্স এবং এটা হলো আন্দোলনের প্রধান কেন্দ্র। এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটা গোটা বিশ্বের ভক্তদের জন্য একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখে নিলে এই বিশাল বড় ইস্কন মন্দিরের ইতিহাস, জানলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন সময় হয়েছে নিচে নামে যাওয়ার। অনেকক্ষণ হলো এখানে আমরা কাটালাম, মোটামুটি 2 ঘন্টা মতন সময়। অনেক মানুষ এখনও যাচ্ছে, নিচে নামছে, কারণ দেখা তাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। অনেক ভক্তরা আবার আসছে, মন্দিরে প্রবেশ করছে। এখন এবার লাঞ্চের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। চলো, লাঞ্চ আমাদের খেতে হবে, তার আগে ফ্রেশ হতে হবে, নতুন জামা প্যান্ট পরতে হবে, তবে গিয়ে লাঞ্চ। এখন যাওয়া যাক রুমের মধ্যে।